বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে এনএসটিভির ডেইলি ভিউজের অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন আমি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা সংগঠনের এই যে প্রেসিডেন্ট। আমি 2023 সালের বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হয়েছিলাম। ইতিপূর্বে 1996 সালে স্বতন্ত্র নির্বাচন করি। যশোর 1 হতে আমার জামানত বাসে, অতঃপর 2008, 14, 18 এবং 2024-এর জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার চেষ্টা করি। 1% ভোটার না হওয়াতে সেটা আর করে হওয়া নির্বাচনটা আর করা হয়নি। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। দি নিউজ স্টার ভবন, এটি আমার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র এবং www.dailynewsstar.com অনলাইন নিউজ পোর্টাল এবং newsstar.tv IPTVর ভবন। 7 আগস্ট হতে এই যে মাননীয় প্রধান বিচারপতি নির্দেশনা প্রদানের পূর্ব পর্যন্ত আমার এই স্টুডিওটাতে আমি খুলতে পারি নাই। এবং আর কি আমার এখানে কয়েকবারই আর কি আমি কেন মুক্তিযুদ্ধ করেছি, কেন জয় বাংলা বলি, কেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলি, কেন বঙ্গবন্ধুর গবেষণা করি, কেন এই যে গণভবন অগ্নিকাণ্ডে পুড়ে গেছে, আওয়ামী লীগ অফিস 32 নম্বর পুড়িয়ে খাক করে দিয়েছে, এই কথাগুলো বলি। এই জন্য আমার বাড়িতে আমার স্ত্রী ছেলে মেয়েকে এই যে রাস্তার উপরে বাড়িতে এসে হেনস্থা করে। মাননীয় প্রধান বিচারপতি নির্দেশনা দেওয়ার পূর্ব পর্যন্ত আমিও আমার এই স্টুডিও থেকেই অনুষ্ঠানগুলো করতাম বাইরের থেকে। এবং আমার এই যে এই বাড়িতে আর কি আমার মূল বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে, যেখান থেকে রণাঙ্গনের দূরত্ব আধা কিলোমিটার। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বরাবর ইতিপূর্বে যখন বললেন লিখিত জানান মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রসঙ্গে আমি আবেদন করেছিলাম, কিন্তু কোনো এখান থেকে সদুত্তর পাই নাই। মাননীয় প্রধান বিচারপতি বিজ্ঞ মানুষ, ভালো মানুষ, উনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো মন্তব্য নয়, আমি ওই আদিষ্ট হয়েই আর কি এখনো আমাকে হেনস্থা করেই চলেছে। আমি অফিসটা করতে পারছি না, বাড়িতে বসতে পারছি না, আমাকে মানসিক নির্যাতন করছে। যে নির্যাতনের কারণে জেডহাই খান পান্না সাহেবের তার আর মুক্তিযোদ্ধাদের নিয়ে বলাটা শেষ হলো না। তার জ্বরটা 103-এর নিচে নামছে না জেডহাই খান পান্না সাহেবের। আমাকে সেই মানসিক নির্যাতনটা কেন করছে? আমি একমাত্র অথেন্টিক ওই যে বনগা বেনাপোল রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা। তো সেই জায়গাটাই আর কি আমাকে এখন এই মিশনটা নিয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এই যে এনএসটিভির মাধ্যম দিয়ে আমার যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমি আবেদন করেছি, সেই আবেদনটাই আর কি আমি এই মাননীয় বাংলাদেশের মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর এখান থেকেই শুধুমাত্র আমি এই অনুষ্ঠানটি এখন করব। আজ আমার নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালকরা কেউ উপস্থিত নাই, যে কারণে অনলাইনের মাধ্যমেই আমি অনুষ্ঠানটি এককভাবেই এখান থেকে এই যে পরিচালনা সহ আমি আমার এই যে আরজিটি মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করব। তার আগে দিয়ে আমার পরিচিতিটা আমি বলবো। আমাদের যেটা অনুষ্ঠান পরিচিতি, আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। দি নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র www.dailynewsstar.com। আমি এর সম্পাদক, প্রকাশক। আমার পরিচিতি, আমি এখন থেকে 2001 সালে অর্থাৎ 25 বছর পূর্বে আর কি
এই আমার এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন বইটি লিখিত 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন এবং রাষ্ট্রপতির প্রজ্ঞাপন বা এসআরও সম্বলিত। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, এই বইটিতে আইসিটি অ্যাক্ট 2018 আইনটি এই বইয়ের ভিতরে আইসিটি অ্যাক্ট 2018 আইনটি সন্নিবেশিত। এখান থেকেই আর কি আমার এই বইটিতে আমি যখন 2001 সালে গণতন্ত্র গবেষণার জন্য আমেরিকা যাই, তখন এই টুইন টাওয়ারের 110 তলা ছাদের ছবি এবং 1971 সালে রণাঙ্গনের আমার যে মুক্তিযুদ্ধের সনদ, আমার পিতা মরহুম হাজী মধুকুলদারের সাথে আমার মুক্তিযুদ্ধের সনদ, এই বইয়ের ভিতরে আর কি এখানে উইন্ডো প্রিন্টগুলো মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম সহ কোভিডের 500টি প্রোগ্রাম এই বইটিরও লেখক আমি। এখানে আর কি আল কুরআনুল করিম বাংলায় অনুবাদ আমাদের ইসলামিক ফাউন্ডেশনের, এইটা আমি কোভিড চলাকালীন এই 32টি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বাংলায় আর কি এর তাফসীরটা অনুবাদ আকারে 32টা প্রোগ্রামে আমি শেষ করি। এইটা বুখারী শরীফ, এই যে সহিহ বুখারী শরীফ বিজনেস ইন্টারন্যাশনাল আমার যেটা প্রকাশনার সংস্থা, এখান থেকে এইটি 20 বছর আগের থেকে ছাপানো হয়ে আসছে এবং এটা দেশ বিদেশে রপ্তানি হয়ে থাকে। এটাও আমি আমার 32টি প্রোগ্রামের মাধ্যমে আমার এখান থেকে আমি রিভিউ করেছি। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব, এটাও আমার প্রকাশনার, আমি এর অথেন্টিকেটর। এই যে ডিগ্রি জেনারেল ইংলিশ, আমি অ্যাসোসিয়েট অথর এই বইটির। আমি গণতন্ত্র গবেষণার জন্য আমার এমএসএস অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের উপরে আমার ক্রেডিটটা ছিল। এই যে বাংলাদেশের সংশোধিত এই যে 15টি সংশোধিত সহ এই যে সংবিধানের উপরেও আমার বিশেষ লেখাপড়াটা আছে। পোস্ট গ্রাজুয়েশনের সময় আমার গণতন্ত্র, সংবিধান, বাংলাদেশের রাজনীতি, ফ্যাসিজম এর উপরে আমার ক্রেডিটটা ছিল। আমি এই যে 1971 সালের 265 দিনের বনগা বেনাপোল, যেটা রণাঙ্গন ছিল 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে এবং 100টি বিমান যশোর ক্যান্টনমেন্ট দখল করে নিয়ে 7 ডিসেম্বর যশোরটা স্বাধীন হয়। আমি ওই সেই যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে গাছে উঠে মিলিটারিদের গোলাগুলি ইত্যাদির স্থান থেকে রিপোর্ট করতাম। এই শব্দ দূষণে আমার এই মোটরের গোলার শব্দে আমার এই কানটা নষ্ট। আমি ওই গাছে বেঁধেছিলাম ঘন্টাকাল, 2 ঘন্টাকাল বহুবার আমি আমার অনুষ্ঠানে বলেছি, আজও আবার বলছি। আমার এই পরিস্থিতিটা মাননীয় উচ্চতর আদালতের মাননীয় প্রধান বিচারপতি বরাবর এই জায়গাটাই আমার এই পরিস্থিতি। আমি এখান থেকে ইতিপূর্বে আর কি আমি অনেকবারই আর কি ভার্চুয়ালি বলেছি, আমার এই বাড়িটা থেকে বের হতে পারছি না, বাইরে যেতে পারছি না, আমার জীবনটা মুহুমুহু আর কি। যেহেতু আমি 2021 সালে কোভিড চলাকালীন আইসিইউতে ছিলাম মিলিটারিদের হাসপাতালে। এই আমার বড় ছেলেটা আর কি এখন মিলিটারির একজন কর্মকর্তা এবং আমার মেয়েটা সোনোলজিস্ট ডাক্তার সুমাইয়া, আমার ছেলেটা এই যে আইটি স্পেশালিস্ট এবং হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠানটি স্টুডিওর বাইর হতে পরিচালনা করছেন, এদের পরামর্শেই আর কি আমি এখান থেকে আমি এই যে 1971 সালের রণাঙ্গনের মুক্তি যোদ্ধা হিসাবে সকল মুক্তি যোদ্ধাদের জন্য মর্যাদা সেটেলমেন্টটা প্রত্যাশা করে আর কি মাননীয় উচ্চতর আদালতের এই যে প্রধান বিচারপতি সহ 7 সদস্যের বিচারপতি নিয়ে যে কমিশনটা করছেন, আমি আশা করব আমার এই মুক্তিযোদ্ধাদের সেটেলমেন্ট প্রসঙ্গে আর কি মাননীয় প্রধান বিচারপতি তার 7 সদস্যের কমিটির মাধ্যম দিয়ে আমার এইটা দিয়েই আর কি তাদের এই কার্যক্রমটা শুরু করবেন। এটা একটা ভালো কাজ। এই মুক্তিযোদ্ধার কোটার ওপরে এক দফার আন্দোলন নিয়েই কিন্তু আজকের ছাত্র জনতার সরকার, যে কারণে আপনি আজ মাননীয় আপনি সৎ লোক, বিজ্ঞ লোকের সন্তান হওয়ার কারণে আপনি আজকে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এই যে প্রধান বিচারপতি আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে
সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি এই অনলাইনের মাধ্যম দিয়ে, এইটাই আমার অ্যানেক্সার, এইটাই আমার এখানকার আবেদন, এইটাই আমার আর্জি। কারণ মাননীয় উচ্চতর আদালতে আমি 1988 সাল থেকে, আমি 1987 সালে আইন শাস্ত্রটা পাশ করার পরে এই যে আমি রাজস্ব ব্যবসাটা করে থাকি, আমার সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে এই সিআরএফ ব্যবসাটা করে থাকি, যার কাজটাই হচ্ছে রাষ্ট্রের অনুকূলে রাজস্ব আহরণ করে জমা প্রদান করা। আমি সেখান থেকেই আর কি আইনে যতটা আমি জানি, এখন যেহেতু ভার্চুয়ালি আমি বাড়ির থেকে বের হতে পারছি না, বলতে পারছি না, থানাকে জানাইলে পুলিশ আসছে না, কোর্টে মামলা নিচ্ছে না, যে কারণে আর কি ভার্চুয়ালি আমি বাংলাদেশের জীবিত মৃত শহীদ সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি মাননীয় প্রধান এই যে বিচারপতির যে 7 সদস্যের কমিশন বা কাউন্সিল গঠন করতেছেন, সেখান দিয়েই মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্টটা দিয়েই তার এই কমিশন বা কাউন্সিলের কাজটা যদি শুরু করেন, তাহলে সুন্দর ভালো কাজটাই হবে আর কি। আমার একটি ভাইও 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আমার হাতের উপরে শহীদ হয়। 1971 সালের সকল মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। পাক পরওয়ারদিগার 1971 সালের সকল মুক্তিযোদ্ধাকে জান্নাত দান করুন, আমিন। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের এই যে আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি বর্তমান পেশায় একজন এই যে রাজস্ব আইনজীবী। রাজস্ব ব্যবসাটা 1988 সাল থেকে আমি করে আসছি। আমার এই নিজেকে বাঁচানোর জন্য, মুক্তিযোদ্ধাদের যারা বেঁচে আছে তাদের বাঁচানোর জন্য এবং আমাদের মর্যাদার জন্য আর কি, আমি এখান থেকে অনলাইনের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতি আপনার বরাবর আমি এখান থেকে আমার এই অ্যানেক্সার সহ আবেদনটি পেশ করছি। আমি যতটুকু আইনে জানি, মাননীয় উচ্চতর আদালতে কোনো বাদী বিবাদী সাক্ষী কোনো কিছুরই প্রয়োজন হয় না। এখানে প্রয়োজনটা হয় এফিডেভিট এবং ডকুমেন্টস। আমি সেই আমার সকল ডকুমেন্টস উপস্থাপন সহ এখন আমি আমার এই যে আর্জিটা এখানে মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর আমি পেশ করছি। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পত্র 2/2025 তারিখ 23/1/2025 বরাবর মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা, বাংলাদেশ। বিষয় 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রসঙ্গে। আসসালামু আলাইকুম জনাব, আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। 1993 সালে মুক্তিযুদ্ধের সময়কার স্পিলিংটা নিয়েই আমার পিতা শহীদ হন। আমার মাতা মরহুম হাজী বেগম খায়রুন্নেসাও মুক্তিযোদ্ধা। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। গাজীপুর, সাদিপুর, জয়ন্তীপুর রণাঙ্গন 265 দিন, বেনাপোল, যশোর, হেতুবাদ সহ মুক্তিযোদ্ধা হিসাবে আমি জীবদ্দশায় একমাত্র 10,000 যারা আমরা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছি বনগা বেনাপোলে, তার ভিতরে আমি জীবদ্দশায় বেঁচে আছি 265 দিন যুদ্ধ করা। অর্থাৎ রাত্রে আমরা ভারতীয় ওই রিফিউজি ক্যাম্পে ঘুমাইতাম, দিনের বেলায় এসে আর কি এই যে বাংলাদেশে যুদ্ধটা করতাম। ওই যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। 7 আগস্ট 2025 আমি আমার বাড়িতে এই যে তৃতীয় পক্ষ এসে আমাকে মেরে ফেলার জন্য আসে। আপনি জয় বাংলা কেন বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলেন, বঙ্গবন্ধুর গবেষণা কেন বলেন, গণভবন
জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই যে 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এর জন্য কথা বলবেন না। তো সেই থেকেই আমি এই যে আমার অফিস বাড়ির বাইরেই ছিলাম। মাননীয় প্রধান বিচারপতি আপনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকেই আমি আমার বাড়িতে এবং অফিস করছি, কিন্তু আমাকে মানসিকভাবে নির্যাতন করেই চলেছে। এই জন্য আমি থানাতে যোগাযোগ করলে আমাকে কোনো সুরাহা দেয় নাই, কোর্ট কোনো মামলা নিচ্ছে না। তো এই জায়গাটাই আর কি আমি আপনার বরাবর শাহজাহান আলী গোলদার 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, সকল মুক্তিযুদ্ধের পক্ষ হতে আর কি মর্যাদার সেটেলমেন্ট প্রসঙ্গে আপনার বরাবর আমি আবেদন করছি। আমি 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধ 1971 এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আশা করছি এখান থেকে আর কি মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্টটা পাবো ইনশাল্লাহ। শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। সংযুক্ত কাগজপত্রের ভিতরে আমি যেটা ভিউইং করেছি, এই সকল স্বাক্ষর শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। 23/1/2025 আজকের আমি উপস্থাপন সহ এখানটাই অনুষ্ঠান শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের যে প্রোগ্রাম ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, ওই যে ফিলিস্তিনটা তো এখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আমি 1987 সাল থেকে ইস্তেগফারের দোয়াটা করে আসছিলাম। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, অনুষ্ঠানও করেছি। এখন যারা অসুস্থ আছে তাদের জন্য এবং যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, সকলকে জান্নাত দান করুন। আমি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ওই সেই ফিলিস্তিনির যারা অসুস্থ তাদেরকে দূরতালয়ে সুস্থ করে দিন, আমিন। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের এখানে যে প্রোগ্রাম ডেইলি ভিউজের দি ডেইলি নিউজ স্টার দৈনিক ইংরেজি সংবাদপত্র 8ম ওয়েজ বোর্ডভুক্ত। আজ এখানে একটি টেন্ডার বিজ্ঞপ্তি আছে, এই যে এখানটায় দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রটি 8ম ওয়েজ বোর্ডভুক্ত। দৈনিক ইত্তেফাক, শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর, আগুন, উত্তাল গাজীপুর। ইইউ ও চীনা পণ্যের শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। সরকার দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস। এই যে ডক্টর ইউনূস মহোদয় কিন্তু 8 তারিখ থেকে আর কি বাংলাদেশ সরকারের সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা। তার আগ পর্যন্ত 5, 6, 7 এদেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যেটা 662 কোটি টাকা যে ট্যাক্সটা আর কি মওকুফ হওয়ার পরে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মামলাটি বাদ করে দিয়েছিল। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের আইনজীবী আবার মামলাটি রিভিউ করার পরে চূড়ান্তভাবে এখান থেকে খালাস নিয়েছেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ব্যক্তিগত টাকা নয়, এটা তার গ্রামীণ ব্যাংকের ট্যাক্সের টাকা। এই টাকাটা যদি দুর্নীতি বহির্ভূত হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যত বড় কথাই বলুক না কেন, ওনার ওই 662 কোটি টাকা এটা আমাদের টাকা, জনগণের টাকা। 18 কোটি জনগণের হিসাবে আমি ট্যাক্স দেই, আমার ট্যাক্সটা তাহলে ফেরত দেওয়া হোক। আর তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তার টাকাটার এই ব্যাপারে কিভাবে উনি এখান থেকে মুক্ত হলেন, এটা কি দুর্নীতি নয়? এটারও এখান থেকে আর কি আমি ওই সেই প্রমাণের দায়িত্ব কিন্তু বাদী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কেই আর কি জাতির উদ্দেশ্যে 18 কোটি জনগণের একজন হিসাবে 18 কোটি জনগণের সকলের পক্ষ থেকে এটা আমার একটি উপস্থাপনা। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে 5 তারিখে উপদেষ্টা হওয়ার পরে 8 তারিখ থেকে দায়িত্ব পালন করছে। 5, 6, 7 এই 3 দিনে যে খুনগুলো হয়েছে, এরা কি শহীদ হবে? এটা কি হবে? এ প্রমাণেরও দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের
অথবা তখন যিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে দায়িত্ব ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, তার উপরেই বর্তায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। আজ এখানকার আর আমাদের প্রোগ্রাম না থাকায় গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে কোভিড সতর্কতায় থাকুন, ডেঙ্গু সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। এই যে ছাত্র জনতা সরকারের গতকাল যে 7 জন আহত হয়েছে আর কি, সার্জিস আলম, যিনি আর কি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আহতদের টাকাটা দিচ্ছিলেন, পদত্যাগ করেছেন। এই জায়গার থেকে সার্জিস আলমের নামে কিন্তু সেই বন্যার ত্রাণের 4.5 কোটি টাকার দুর্নাম আছে। টাকা বিতরণ করতে যেয়ে 50 কোটি টাকার ভিতরে এর সার্জিস আলমের উচিতই হবে আর কি খাতাপত্র ধরে এইটা এই যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজই ডিক্লার করা যে বন্যার ত্রাণের টাকা এই জমা হয়েছে, এই জায়গায় এত আছে, আর এত টাকা আমরা দান করেছি। 50 কোটি টাকা যেটা আহতদের দেওয়া হয়েছে, প্রত্যেকের নাম ধরে ধরে নিহতদের শহীদ পরিবারকে দেওয়া হয়েছে। আমাদের এই বেনাপোলের ছেলে আব্দুল্লাহ এর মহাশহীদ বলছি আমি, 5 কোটি টাকা দাবিও করছি আব্দুল্লাহর জন্য মহাশহীদ হিসাবে। তো সেই জায়গাটাই আর সকল শহীদকে 1 কোটি, আহতদের পরিবারকেও 1/2 কোটি, এই রকমটা ভাবে এখান থেকে আমি উপস্থাপনা করেই চলেছি। সার্জিস আলমের এখন কিন্তু একেবারেই ব্যক্তিগত দায়িত্ব, প্রমাণের দায়িত্ব বাদীর। এই যে 50 কোটি এবং 4.5 কোটি এই টাকাটা কিভাবে খরচ করেছে, যদি সার্জিস আলম না করে, ইতিপূর্বেকার সকলের যা হয়েছে এই সার্জিস আলমের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বর্তাবে। আমি এই ছাত্র জনতা সরকারের এই যে হাসনাত বাদে আর সকল ছাত্র নেতা যারা, তাদেরকে কিন্তু আমি খুব এখানটাই কেমন যেন এদের প্রতি একটা স্নেহ আমার এসে যায় কথা বললেই। তো এই জায়গাটাই সার্জিস আলম, আমি তোমাকেই বলছি, তোমার মাধ্যম দিয়ে যে আর্থিক লেনদেনটা হয়েছে এটা প্রমাণের দায়িত্ব তোমারই, এটা করবা আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।